এক সরকার যখন পরিবর্তন হয়, নতুন সরকার আসে, তখন কিন্তু কিছুটা পরিবর্তন হয়। ট্রাম্পের ব্যাপারে তো কিছু বলা যায় না, উনি তো মরিয়া একটা নোবেল পাওয়ার জন্য। 5ই আগস্টের পরে ক্ষমতার যে একটা পালাবদল হলো, নতুন যারা এসছেন, যদিও তারা এই সরকারে এখনো আছেন তারা, তো তারা যেটা করছেন সেটা হচ্ছে কি যে তাদের ইচ্ছা মতো বা তাদের যে পছন্দের মতো বা তাদের সাথে যাদের একটা সখ্যতা আছে হতে পারে, তাদের সাথে একটা নতুন সম্পর্ক গড়ার চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন দৈনিক খবর সংযোগ পত্রিকার সম্পাদক শেখ নজরুল ইসলাম। নজরুল ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। নজরুল ভাই, আপনি জানেন পাকিস্তানের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল। আমরা একই দেশই ছিলাম, দুইটা ভাগ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এটা আমি বলছি 1971 সালের আগে। তারপরে বিভিন্ন ধরনের বৈষম্য বলেন, বঞ্চনা বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে একটি দেশ পেলাম। স্বাধীন হওয়ার 53 বছর বা 52-53 বছরে পাকিস্তানের সাথে সম্পর্কটা আপনার কিছু কিছু বিষয়ে অমীমাংসিত রয়েই গেছে। এখন আপনি বলতে পারেন যে বিগত 16-17 বছর আওয়ামী সরকারের সময় ভারতের প্রতি সেই সরকারটা ঝুঁকেছিল, যে কোনো সিদ্ধান্ত হোক, বাণিজ্য হোক, সুবিধা দেওয়ার ক্ষেত্রে ওপেন বর্ডার ছিল, কিন্তু পাকিস্তানের সাথে দূরত্বটা বেড়ে গেছে। 2024 সালে 5ই আগস্ট আপনার ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। উনি এখন নয়াদিল্লিতে আছে, এভাবে খবরে প্রকাশ পাওয়া যায়। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের যে প্রধান ডক্টর ইউনূস এবং ওনার উপদেষ্টা মণ্ডলী পাকিস্তানের সাথে যে দীর্ঘদিনের একটা সম্পর্কের যে গ্যাপ ছিল, সেটা বৈরিতা ছিল। এবং কি আপনার মনে আছে, আপনার করাচি থেকে 2টা শিপমেন্ট বাংলাদেশে আসছে প্রথম স্বাধীনতা যুদ্ধের পরে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের এখান থেকেও যাচ্ছে। তো এই যে পুরো বিষয়টা একটা রিবিল্ড সম্পর্ক হচ্ছে, আমরা কতটুকু ছাড় দিব, তারা কতটুকু ছাড় দিবে, এই নিয়ে যদি দর্শকদের কিছু বলতেন। ধন্যবাদ। সেটা হচ্ছে কি যে ধরেন যে কোনো দেশেই ধরেন 2-3টা সরকার থাকে, যারা প্রধান পার্টি থাকে, তারা এক সরকার যখন পরিবর্তন হয়, নতুন সরকার আসে, তখন কিন্তু কিছুটা পরিবর্তন হয়, তাদের চয়েস কিছুটা পরিবর্তন হয়। মানে পররাষ্ট্র নীতির ব্যাপারে তাদের হয়তো ইচ্ছা মতো কিছু বিষয়গুলোকে তারা নিজস্ব ডায়াগ্রামে সাজিয়ে নেন। ঠিক সেভাবেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন, তখন তাদের যেটা সুবিধা, অর্থাৎ ইন্ডিয়ার সাথে তাদের একটা ভালো সখ্যতা ছিল। সুতরাং যাদের সাথে সখ্যতা থাকে বা যাদের সাথে প্রয়োজন থাকে, প্রত্যেকটা সরকার তার সাথে সম্পর্ক করার চেষ্টা করে। সেটা যেটা করেছে, ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা হয়েছে সেটা একেবারেই তারা অফিসিয়ালি করেছে। এবং করার পর তারা একটা যাদের সুবিধা ছিল, আপনি জানেন যে ইলিশের ব্যাপারে, আমের ব্যাপারে, অন্যান্য বিষয়ের ব্যাপারে, আমদানি রপ্তানির ব্যাপারে, আমাদের পোর্ট ব্যবহার করতে দেওয়া, খুব সামান্য ট্যারিফে অনেক কিছু তারা তাদের ইচ্ছা মতো তারা করেছেন, তাদের সুবিধাও নিয়েছেন, আবার সুবিধা দিয়েছেন। তো সেই ক্ষেত্রে তাদের সাথে একটা সম্পর্ক ছিল। 5ই আগস্টের পরে ক্ষমতার যে একটা পালাবদল হলো, নতুন যারা এসছেন, যদিও তারা এই সরকারে এখনো আছেন তারা, তো তারা যেটা করছেন সেটা হচ্ছে কি যে তাদের ইচ্ছা মতো বা তাদের যে পছন্দের মতো বা তাদের সাথে যাদের একটা সখ্যতা আছে হতে পারে, তাদের সাথে একটা নতুন সম্পর্ক গড়ার চেষ্টা করছেন, এবং এটাই স্বাভাবিক। এবং সেই ক্ষেত্রে তারা যেটা করেছেন সেটা হচ্ছে পাকিস্তানের সাথে তারা একটা সম্পর্কের নতুন করে করছে। এটা কারণও আছে। দেখেন আপনি যে 5ই আগস্টের পরে ইন্ডিয়া কিন্তু মানে আমাদের সাথে অনেক বিষয়ে তারা নেগোসিয়েশনে হয়তো আসে নাই, তারা শুধু বিরোধিতাই করেছেন। কিন্তু রাজনীতিতে বলেন বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে হচ্ছে কি যে আবেগের কোনো জায়গা নাই, তাই না? এখন আপনার আপনার চিনির প্রয়োজন হয়, তখন আপনি কিন্তু কোনো দিকে তাকান না, আপনি ব্রাজিলের দিকে তাকান, কারণ সেখানে চিনির উৎপাদন হয়। সুতরাং সেখান থেকে আপনি ভালো অর্থ দিয়ে কিনতে পাচ্ছেন, কম পয়সা পাচ্ছেন, সুতরাং সেখান থেকে আনবেন। হ্যাঁ, এখন আপনি চিনি, এখন পেঁয়াজ আপনি যেখান থেকে পাবেন সেখানে আপনি যাবেন। তো সেই ক্ষেত্রে সরকার যেটা চেষ্টা করছে যে পাকিস্তানের সাথে তাদের যে সম্পর্কের যে শীতলতা ছিল, সেই শীতলতাটাকে মানে শেষ করে নতুনভাবে তাদের বাংলাদেশের প্রয়োজন এবং পাকিস্তানের প্রয়োজনকে এগিয়ে নেওয়ার জন্য তারা একটা চেষ্টা করছেন। এবং আপনি জানেন যে বাণিজ্য মন্ত্রী অলরেডি 4 দিনের সফরে বাংলাদেশে আছে, এবং আজকে সকালে
পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, হ্যাঁ, এবং আমাদের যে বর্তমান উপদেষ্টা তার সাথে সকালে তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে এবং অন্যান্য বিষয়ে অন্যান্যর সাথে নিশ্চয়ই তারা কথা বলবেন। হ্যাঁ, প্রধান উপদেষ্টার সাথে বাণিজ্য এবং পররাষ্ট্র দুটি প্রধান খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার একটা দেশের, তারা এসছেন, তারা নিয়ে, এবং আপনি জানেন যে তারা বিভিন্ন জায়গাতে চিটাগাংয়ের মতো জায়গায় তারা গেছেন, তাদের পোর্ট ব্যবহার করবে না কি করবেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে কথা বলছেন, ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কথা বলবেন। তো এই বিষয়গুলো আমরা বুঝতেই পারি যে তাদের যে নড়াচড়া দেখে আমরা বুঝতেই পারি যে সামনের দিনগুলোতে বাণিজ্যের ক্ষেত্রে বা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে কতটা এগিয়ে নেওয়া যায়, কতটা একজন আরেকজনের কাছ থেকে সুবিধা নিতে পারে, সেই বিষয়গুলো কিন্তু নিশ্চয়ই আলোচনা হবে এবং সেই হিসাবে তারা এগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের মানে আপাতত দেখার বিষয়। আচ্ছা, আমার প্রশ্ন আপনার কাছে, যে ধরেন সম্পর্কটা দুই দেশের মধ্যে দুইটা দেশের হওয়া উচিত না, নির্দিষ্ট কোনো পার্টি বা ক্ষমতাসীন দলের সাথে, মানুষের সাথে, দুই দেশের মানুষের সঙ্গে এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হওয়া উচিত। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য যেটা হয়ে আসছে, ভারত যেটা করে আসছে, আমি তো ভারতকে অস্বীকার করতে পারবো না। 1971 সালে আমাদের প্রায় কোটিখানেকের উপরে উদ্বাস্তু ছিল, তারা আশ্রয় দিয়েছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, এবং ইন্দিরা গান্ধীর কাছে আমরা ঋণী। আমরা তো আর যেটাকে বলে বেমানের যাতে আমরা স্বীকার করতে আমাদের কোনো যেটা ঘটেছে। কিন্তু মনে করেন তারা একচেটিয়াভাবে, বিশেষ করে বিজেপি সরকারের যে নীতি, তারাই আওয়ামী লীগকে পেট্রোলাইজ করছে, তাদের সাথেই সম্পর্কটা রাখছে। এই যে অন্তর্বর্তী সরকার আসলেন, অন্তর্বর্তী সরকার কিন্তু ভারতের সাথে কোনো বৈরিতা প্রথমে শুরু করেন, এখনও করে নাই। বারবার আমাদের তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আলোচনার টেবিলে আসুন, কিন্তু ওনারা কী করছেন, ট্যারিফ বন্ধ করে দিচ্ছেন, সীমান্ত বন্ধ করে দিচ্ছেন, তাদের ওখান থেকে আমি জিনিসপত্র পাঠাতে পারছি না। তারপরে ভিসা তো বন্ধ করে দিয়ে তারাই বিপদে আছেন। কলকাতার আপনি জানেন ব্যবসায়ীরা রাস্তায় নেমেছে এসব কারণে। তা আমার কথাটা হচ্ছে আপনার কাছে জিজ্ঞাসা, যেটা দর্শকদেরও এটা জানতে ইচ্ছা করে, যে সম্পর্কটা আসলে দুই দেশের সাথে দুই দেশের হওয়া উচিত না নির্দিষ্ট কোনো পার্টির সাথে? খুবই স্বাভাবিক। সেটা হচ্ছে কি যে ব্যক্তির উপরে ডিপেন্ড করে। অনেক সময় দলের চেয়ে যে প্রধান যারা থাকেন তাদের ইচ্ছাটা সবচেয়ে বড় ব্যাপার, সেটা অবশ্যই এটা আসে। কিন্তু আমার কথা হচ্ছে কি যে আমার দেশ সবার আগে। আমাকে অবশ্যই রাজনীতিতে করতে গেলে আমাকে অবশ্যই দেশের স্বার্থ দেখতে হবে। আমরা দেখেন, আমরা এমন একটা অবস্থানের ভিতরে আছি, আমাদের 3 দিক দিয়ে ভারত জড়িয়ে আছে। আমরা যদি বলি দক্ষিণে বঙ্গোপসাগর, আমাদের মিয়ানমারের সাথে অল্প একটু আমাদের জায়গা আছে, তাছাড়া পুরা আমাদেরই। সুতরাং আমাদের প্রতিবেশীর সাথে আমাদের তো স্বাভাবিক এটা খুব ভালো সম্পর্ক রাখতে হবে, কারণ এটা হচ্ছে ভালো প্রতিবেশীর কাজ। এটা হচ্ছে কি যে আপনি আমার সাথে বৈরিতা করতে পারেন, কিন্তু আমাকে তো আপনাকে যেতে হবে, আমাকে বিশ্ব বাজারে যেতে হবে, মানুষের সাথে আমাকে মিশতে হবে, আমার সাথে কথা বলতে হবে। সেই জন্য আমাদের বাংলাদেশ সবসময় কিন্তু ভারতের সাথে সম্পর্ক তৈরি করেছে। আপনি বলছেন যে যুদ্ধের সময়, অবশ্যই যুদ্ধের সময় ছাড়া সবসময় আমাদের সাথে ভারতের সম্পর্ক ছিল, এবং ভারত যে শুধু লাভবান হচ্ছে তা না, বাংলাদেশও লাভবান হচ্ছে। এবং দেখেন, আমরা যে জিনিসটা সবচেয়ে বড় করে দেখেছি সেটা হচ্ছে কি বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু সেখানে চিকিৎসার জন্য গেছে, এবং সেই চিকিৎসার জন্য কি তারা কিন্তু ফ্রি চিকিৎসা করে নাই, তারা পয়সা দিয়ে সেখানে চিকিৎসার জন্য গেছে। যদিও আমাদের দেশে ধরেন চিকিৎসা বলেন, আমাদের ওষুধ কোম্পানি বলেন, আমাদের 200-র উপরে ওষুধ কোম্পানি আছে, চিকিৎসক আছে, যারা চিকিৎসক আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আছেন, তারা বিদেশ থেকে সব বড় বড় চিকিৎসা নিয়ে এসছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের এখানে যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থাটা অনেক সময় হয়তো সেই লেভেলে যেতে পারে না, যাতে যে আমাদের প্রত্যাশা, সেই প্রত্যাশা মতো না, যার জন্যে বাংলাদেশ থেকে তারা বাইরে যাওয়ার চেষ্টা করে। পাকিস্তানের সাথে কিছু ইস্যু রয়ে গেছে, আপনি খেয়াল করে দেখবেন যে পাকিস্তানের সরকার তো 4 বছর খুব কম যায়, তাদের অভ্যন্তরীণ কিছু বিষয় রয়েছে, ওখানে সেনাবাহিনীর আলাদা পাওয়ারফুল, তাদের প্রাদেশিক গভর্নরগুলো খুব পাওয়ারফুল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট খুব পাওয়ারফুল। তো যেটা দেখা যায় ক্ষমতা থাকাকালীন সময় যে 71-এর যে একটা ক্ষমা চাওয়ার ব্যাপার, এখন তো কেউ বেঁচে নেই। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, ইমরান খানের দল যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই কথাটা ওইভাবে উচ্চারণ না, ইমরান খান যখন ক্ষমতাচ্যুত হলেন তখন বারবার একই কথা বলতেছেন যে উচিত।
এটা আসলে তো হওয়া উচিত নাকি, আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই, মানে আপনি যদি অন্যায় করে থাকেন সেই অন্যায়ের জন্য আপনাকে তো অবশ্যই মাপ চাওয়া উচিত। বাংলাদেশের প্রতি একই দেশ একই মানুষ, সেখানে আপনার একটা দূরে ছিল, একটা এই পাশে ছিল। সুতরাং তারা যে অন্যায়টা করেছে বাঙালিদের সাথে, যে অন্যায় করেছে, সেই অন্যায় তো তারা যদি ক্ষমা চেয়ে ফেলে তাহলে তো আর করার কিছু নাই, পরবর্তীতে তো আরো তো সামনে এগিয়ে যাওয়ার সময়, তাই না? তো আমি তো মনে করি না এখানে কোনো অবশ্য আছে। এবং ইমরান খান একজন রাজনীতিবিদ, তিনি ইন্টারন্যাশনালি রাজনীতিতে আসার আগে সারা দুনিয়াতেই তিনি সবাই তাকে চিনত ক্রিকেটের বদৌলতে, তাই না? তো সেই ক্ষেত্রে সে তো আরো বেশি ইন্টারন্যাশনাল, পাকিস্তানের চেয়ে বেশি আন্তর্জাতিকভাবে সে বেশি পরিচিত। তো সেই ক্ষেত্রে সে তার দল চাচ্ছে, অন্যরাও চায়, সাধারণ মানুষও তারা বলে যে আমরা আসলে এই করতে চাই, ভাই হিসেবে দেখে। সুতরাং আমার মনে হয়, আমার এখানে কোনো সমস্যা আছে বলে মনে হয় না। আরেকটা বিষয় একটু আলাপ করি, সেটা হচ্ছে আপনি জানেন প্রায় 3.5 বছর হয়ে গেল ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এটা রাশিয়ার উপরে চাপিয়ে দেওয়া একটা যুদ্ধ। ন্যাটোতে অবৈধভাবে ঢোকার চেষ্টা করেছিল ইউক্রেন, সেটার প্রতিবাদে। কারণ ন্যাটো যদি ইউক্রেন ন্যাটোর মধ্যে চলে যায়, রাশিয়া পুরা ন্যাটোর আন্ডারে চলে আসবে। তো এটা ভালো সুফল হচ্ছে যে গত আগের শুক্রবার যেটা আপনার মনে হচ্ছে আলাস্কায়, যেটা একসময় রাশিয়ার ছিল, 1867 সালে বিক্রি করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, সেখানে বৈঠক হয়েছে ট্রাম্প এবং পুতিনে এই যুদ্ধটা বন্ধ করে দেওয়ার জন্য। অনেক ধরনের আলোচনা হয়েছে। ল্যান্ড সোয়াপিংয়ের একটা ব্যাপার আছে, কেন 20% দখলে নিয়েছে, এবং 8টা বড় বড় জায়গা, এখান থেকে কি ছাড়বে, কতটুকু ছাড়বে, এটার উপরে আসলে মূল এটা। এরপরে দেখলাম যে গত সোমবার ওয়াশিংটনের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ন্যাটোর যারা উচ্চ পদস্থ কর্মকর্তা এবং ইউরোপীয় রাষ্ট্রপ্রধানরা বৈঠক করলেন। এবং ইউরোপের রাষ্ট্রপ্রধানদের বৈঠকের মাঝখানে 40 মিনিট ওদেরকে থামিয়ে ট্রাম্প পুতিনের সাথে কথা বলেন। কারণ ট্রাম্পের ব্যাপারে তো কিছু বলা যায় না, উনি তো মরিয়া একটা নোবেল পাওয়ার জন্য। এটা সর্বশেষ আজকে যে রিপোর্ট হচ্ছে যে ইউক্রেনকেই ছাড়টা বেশি দিতে হবে, কারণ ট্রাম্প বলে দিয়েছেন রাশিয়া একটি বড় দেশ, যে কম্প্রোমাইজ আসলে হচ্ছে কি, যে ধরেন রাশিয়া একটা বিরাট দেশ, ইউক্রেন একটা মানে সমৃদ্ধশালী দেশ। সবচেয়ে বড় জিনিস কি, যে এতদিন ধরে আমরা যেটা দেখলাম যে এন্ডলেস একটা ফাইট। হ্যাঁ, সো এখানে মানুষের যে জীবন ব্যবস্থা ছিল সবকিছু ভেঙে চড়ে গেছে। তো সেই জায়গা থেকে এটা বেরিয়ে আসতে হবে। আজকের দুনিয়াতে কিন্তু যুদ্ধটা এত বেশি প্রভাব ফেলে না, যতটা প্রভাব ফেলে আপনার শান্তির জন্য কাজ করতে হবে। সারা দুনিয়াতে যে আমাদের জাতিসংঘ আছে বা এরা তো আসলে চুপচাপ আছে। সুতরাং আমার মনে হয় যে নিজেদের প্রয়োজনেই এই যুদ্ধটা থামিয়ে সারা বিশ্বের মানুষের, আপনি তেল বলেন, খাদ্য সম্ভার বলেন, সব কিছুর জন্যে, যে আপনি যদি মানুষকে প্রশান্তি দিতে চান তাহলে শান্তি আনতে হবে, চেষ্টা করতে হবে এবং এগিয়ে যেতে হবে। এবং শুধু আপনি কতটুকু, মানে যে আপনি একটা আগেই বললেন যে ব্যক্তির ব্যাপার, আসলে ব্যক্তির জন্য অনেক সময় আসে এই যুদ্ধগুলো আসলে শান্তি আনতে পারে না, আনবেও না। আমাদের চেষ্টা করতে হবে শান্তির জন্য চেষ্টা করা, এটাই হচ্ছে সবচেয়ে আমাদের জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমাদের আজকের বিষয়বস্তু কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন। আর যে বিষয় নিয়ে কথা হচ্ছিল যে আপনাদের পছন্দ কি, আমাদেরকে বরাবরের মতো জানান। আমরা চেষ্টা করব তথ্যভিত্তিক, আমরা এখানে যে আলোচনা করি সারা বিশ্বের অনলাইন মিডিয়াগুলো ঘেটে তথ্যগুলা বিশ্লেষণ করার চেষ্টা করি। ব্যক্তি হিসেবে আমরা কোনো রায় দেই না, যে নিউজগুলো আসে সেগুলো ক্রস চেক করে এখানে বলা হয়। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শান্তি খুবই প্রয়োজন, কারণ আমি বরাবরই বলে থাকি পুরো পৃথিবীটাকে আপনি যদি একটি পরিবার হিসাবে দেখেন, আপনি যত ক্ষমতাধর হন, ঘুমানো যাওয়ার আগে আপনার শান্তির ঘুম আসবে, সবাই ভালো আছে। কিন্তু আপনার জন্য আরেকটা দেশে অশান্তি, মানুষ মারা যাচ্ছে, অশান্তি হচ্ছে, আপনার ঘুমটা ভালো আসার কথা না। তাই সবাইকে নিয়ে, যারা এটা বড় তাদের দায়িত্ব বেশি, আমি বড় বলতে শক্তিধর কান্ট্রির কথা বলছি, আপনাদের দায়িত্ব বেশি। আমাদের মেসেজ হয়তো কোনোদিন যাবে না আপনাদের কাছে, কিন্তু আমাদের দায়িত্ব বলার। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিজে ভালো থাকবেন, আরেকজনকে ভালো রাখার চেষ্টা করবেন। এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।